ওকে, আজকে আমরা আলোচনা করব যে টপিকটি সেটি হচ্ছে C4 চক্র। এই C4 চক্র নিয়ে গবেষণা করেন দুইজন বিজ্ঞানী, যার নাম হচ্ছে হ্যাস ও স্লাক। এই হ্যাস ও স্লাক আরেকজন বিজ্ঞানী নাম মনে রাখতে হবে, যার নাম ছিল কার্পিলভ। এই দুইজন বিজ্ঞানী। তো এই C4 চক্র প্রায় 16টি গোত্র উদ্ভিদে পাওয়া যায়। কতটি গোত্রে উদ্ভিদে পাওয়া যায়? 16টি। এখন কথা হচ্ছে এই যে C4 উদ্ভিদ নিয়ে গবেষণা করেন প্রথম দুইজন বিজ্ঞানী, যার নাম হ্যাস ও স্লাক। এই দুইজন ভিক্ষু গবেষণা করেন নিয়ে ইক্ষু। মনে রাখবা, হ্যাস ও স্লাক কোন উদ্ভিদের C4 চক্র আবিষ্কার করেন? এর উত্তর হবে ইক্ষু উদ্ভিদ। তাহলে হ্যাস ও স্লাক ইক্ষু উদ্ভিদ নিয়ে গবেষণা করেন। এবং কার্পিলভ এর শেষে কি আছে? ভি আছে না? এই ভি থেকে মনে রাখবা ভুট্টা। এবং কার্পিলভ যে উদ্ভিদ নিয়ে গবেষণা করেন এটি হচ্ছে ভুট্টা উদ্ভিদ। ঠিক আছে? তাহলে এই যে C4 চক্র আবিষ্কার করেন হ্যাস ও স্লাক, এর নাম অনুসারে C4 চক্রের আরেকটা নাম বলা যায় হ্যাস ও স্লাক চক্র। তাহলে এর অন্য নাম বলবো আমরা হ্যাস ও স্লাক চক্র। তাহলে C4 চক্র কতটি উদ্ভিদে পাওয়া যায়? কতটি গোত্রে উদ্ভিদে পাওয়া যায়? 16টি গোত্রে পাওয়া যায়। এবং হ্যাস ও স্লাক এর কোন উদ্ভিদ নিয়ে গবেষণা করেন? ইক্ষু উদ্ভিদ নিয়ে। কার্পিলভ ভুট্টা উদ্ভিদ নিয়ে গবেষণা করেন। কিভাবে মনে রাখবো? কার্পিলভের ভি দিয়ে ভুট্টা, আর হ্যাস ও স্লাক দুইজন ভিক্ষু গবেষণা করেন নিয়ে ইক্ষু, এবং এর অন্য নাম হ্যাস ও স্লাক চক্র। এখন যেটা জানতে হবে আমাদের সেটা হচ্ছে এই C4 চক্রটা আসলে কিভাবে হয়, এটা আমরা এখন দেখব প্রক্রিয়াটা। তো এই C4 চক্রের জন্য আমাদের দুইটা কোষ নিতে হবে। একটা কোষের নাম হচ্ছে মেসোফিল কোষ। কোষটার নাম কি বলো? মেসোফিল কোষ। এটা হচ্ছে একটা মেসোফিল কোষ। আর একটা আমাদের কোষ নিতে হবে যার নাম হচ্ছে বান্ডল শীত কোষ। তো এটা হচ্ছে একটা কোষ। তো এই C4 চক্রটা আসলে দুইটা কোষের মধ্যে ঘটে। একটা কোষের নাম হচ্ছে মেসোফিল কোষ, আর একটা কোষের নাম হচ্ছে বান্ডল শীত কোষ। বান্ডল শীত কোষ। ঠিক আছে? তাহলে দুইটা কোষের মধ্যে ঘটে। একটা কোষের নাম আমরা বলতেছি কি? মেসোফিল কোষ। আর একটা কোষের নাম আমরা বলতেছি কি? বান্ডল শীত কোষ। এখন এই যে মেসোফিল কোষে কি হয়, এখানে আগে থেকে একটা যৌগ থাকে যার নাম ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। তো ফসফোইনল পাইরুভিক অ্যাসিডের সাথে যখন কার্বন ডাই অক্সাইডটা যুক্ত হয়, ফসফোইনল অ্যাসিডের সাথে যখন কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়, তখন একটা যৌগ তৈরি করে যার নাম অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। যার নাম অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে কি হয় মেসোফিল কোষে? আমরা দেখলাম এই ফসফোইনল পাইরুভিক অ্যাসিডের সাথে যখন একটা কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়, তখন তৈরি করে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই ফসফোইনল পাইরুভিক অ্যাসিডটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, এবং 3 কার্বনের সাথে যখন একটা কার্বন ডাই অক্সাইড যুক্ত হলো, মানে একটা কার্বন যুক্ত হলো, তাহলে যে যৌগটা পাইলাম অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এটা হবে 4 কার্বন বিশিষ্ট একটা যৌগ। এবং এটাই প্রথম একটা স্থায়ী যৌগ। এটা হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ। তাহলে এই যে C4 চক্র হবে, এর প্রথম স্থায়ী পদার্থ যার নাম অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড যেহেতু 4 কার্বন বিশিষ্ট, এজন্য এই চক্রের নাম C4 চক্র। এজন্য এই চক্রের নাম কি চক্র? C4 চক্র। এছাড়াও এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে আমরা পাই হচ্ছে দুইটা কার্বক্সিলিক মূলক পাওয়ার জন্য এই চক্রের আরেকটা নাম বলা হয় ডাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র। এই চক্রের আরেকটা নাম বলা হয় কি চক্র? ডাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র। ডাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র। এটা মনে রাখতে হবে। এরপরে দেখো এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড মেসোফিল কোষে পরবর্তীতে রূপান্তরিত হয় ম্যালিক অ্যাসিডে রূপান্তরিত হয়। কোন অ্যাসিডে রূপান্তরিত হয়? ম্যালিক অ্যাসিডে রূপান্তরিত হয়। এই ম্যালিক অ্যাসিড এগুলো কিন্তু সেল মেমব্রেন, একটা কোষ থেকে আরেকটা কোষের মাঝখানে যে সূক্ষ্ম ছিদ্র থাকে, এটাকে বলা হয় প্লাজমোডেসমাটা। তাহলে এই সূক্ষ্ম ছিদ্রটার নাম কি? এই সূক্ষ্ম ছিদ্রের নাম হচ্ছে প্লাজমোডেসমাটা। এর নাম তোমরা লিখে নিতে পারো। এর নামটা হচ্ছে এরকম প্লাজমোডেসমাটা। তাহলে প্লাজমোডেসমাটা কি জিনিস?
যে একটা কোষ থেকে আরেকটা কোষের মধ্যে যে ছিদ্র থাকবে একে বলছি আমরা প্লাজমোডেসমাটা। তো এই ম্যালিক অ্যাসিড পরবর্তীতে প্লাজমোডেসমাটার মাধ্যমে স্থানান্তরিত হয়ে বান্ডল শীট কোষে আসবে। তাহলে বান্ডল শীট কোষে এসে সে এই ম্যালিক অ্যাসিডটা কোথায় আসতেছে, ম্যালিক অ্যাসিড আসতেছে প্লাজমোডেসমাটার মাধ্যমে কোথায় আসতেছে, বান্ডল শীট কোষে আসতেছে, বান্ডল শীট কোষে। এই ম্যালিক অ্যাসিড থেকে পরবর্তীতে এক অণু কার্বন ডাই অক্সাইড বের হয়ে চলে যাবে। এক অণু কার্বন ডাই অক্সাইড বের হলে এই ম্যালিক অ্যাসিড থেকে তৈরি হবে একটা অ্যাসিড যার নাম পাইরুভিক অ্যাসিড। কি নাম? পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড। তো এটা হচ্ছে ম্যালিক অ্যাসিড থেকে তৈরি হলো কি পাইরুভিক অ্যাসিড। এই পাইরুভিক অ্যাসিড পরবর্তীতে আরেকটা প্লাজমোডেসমাটার মাধ্যমে পাইরুভিক অ্যাসিড বান্ডল শীট কোষ থেকে চলে আসবে মেসোফিল কোষে। মেসোফিল কোষে পাইরুভিক অ্যাসিড চলে আসলো, পাইরুভিক অ্যাসিড আমরা পি এ দ্বারা বোঝাচ্ছি পাইরুভিক অ্যাসিড। এই পাইরুভিক অ্যাসিড পরবর্তীতে সে ফসফোইনাল পাইরুভিক অ্যাসিডে রূপান্তরিত হবে। এটাই হচ্ছে মূলত C4 চক্র। তাহলে C4 চক্রটা কি ঘটতেছে দেখো আরেকবার, যে ফসফোইনাল পাইরুভিক অ্যাসিডের সাথে একটা কার্বন ডাই অক্সাইড যুক্ত হলো, তৈরি হলো কি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা ম্যালিক অ্যাসিডে পরবর্তীতে রূপান্তরিত হয় এবং এই ম্যালিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড প্লাজমোডেসমাটার মাধ্যমে বান্ডল শীট কোষে এসে ম্যালিক অ্যাসিড থেকে একটা কার্বন ডাই অক্সাইড চলে যায়, তৈরি হয় কি পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড পরবর্তীতে আবার মেসোফিল কোষে এসে ফসফোইনাল পাইরুভিক অ্যাসিডে রূপান্তরিত হয়। এখানে কিছু এনজাইমের নাম আমাদের মনে রাখতে হবে। এখন দেখো কি কি এনজাইম আছে এখানে। এই ফসফোইনাল পাইরুভিক অ্যাসিড থেকে যখন অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে আসে তখন একটা কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়। আমরা জানি কার্বন ডাই অক্সাইড যুক্ত অথবা মুক্ত হলে এনজাইম হয় কার্বক্সিলেজ। তাহলে এখানে এনজাইমটা হবে কি কার্বক্সিলেজ এনজাইম, কার্বক্সিলেজ এনজাইম। এরপরে এখানে একটা কার্বন ডাই অক্সাইড বের হয়ে গেছে, তাহলে এখানেও এনজাইম কি হবে কার্বক্সিলেজ, কার্বক্সিলেজ এনজাইম। আবার পাইরুভিক অ্যাসিড থেকে যখন ফসফোইনাল পাইরুভিক অ্যাসিড তৈরি হলো, মানে পাইরুভিক অ্যাসিডের সাথে একটা ফসফেট যুক্ত হলো, তার মানে এখানে একটা এটিপি ভেঙে গেছে, এটিপি ভেঙে গিয়ে এডিপি তৈরি হয়েছে। আর যে ফসফেটটা সেই ফসফেটটা যুক্ত হয়েছে কি কার সাথে, পাইরুভিক অ্যাসিডের সাথে যুক্ত হয়েই নামটা কিন্তু হলো ফসফোইনাল পাইরুভিক অ্যাসিড। তাহলে এখানে যেহেতু এটিপির কারবার, আমরা জানি এটিপি থাকলে এনজাইম কি হবে কাইনেজ, তাহলে এখানে এনজাইমটা হবে কি কাইনেজ। এই মেইন তিনটে এনজাইম মনে রাখতে হবে, একটা এখানে কার্বক্সিলেজ, কাইনেজ। আচ্ছা, এটা মনে রাখতে হবে। এরপর অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আর হচ্ছে ম্যালিক অ্যাসিড, এই দুইটা জায়গায় মূলত একটা জিনিস খরচ হয়। এখানে একটা জিনিস খরচ হয় যার নাম হচ্ছে NADPH H+ থেকে তৈরি হয় কি NADP। তাহলে NADPH থাকলে আমরা জানি এনজাইম কি হয় ডিহাইড্রোজিনেস, ডিহাইড্রোজিনেস এনজাইম হয়। বাস এতটুকু মনে রাখবা তোমরা। তাহলে C4 চক্র সম্পর্কে আমরা মোটামুটি যেটা পাইলাম যে এখানে দুইটা কোষে ঘটতেছে, একটা কোষের নাম মেসোফিল কোষ আর একটা কোষের নাম কি বান্ডল শীট কোষ। মেসোফিল কোষে ঘটতেছে আর বান্ডল শীট কোষে ঘটতেছে। এখানে বলা হচ্ছে C4 কেন, কারণ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড প্রথম স্থায়ী পদার্থ এবং অক্সালো অ্যাসিটিক অ্যাসিড 4 কার্বন বিশিষ্ট, এজন্য একে C4 চক্র বলা হয়। অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে দুইটা কার্বক্সিলিক মূলক থাকে, এজন্য একে ডাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বলা হয়। আর এখানে কার্বন ডাই অক্সাইড গ্রহীতা হলো ফসফোইনাল পাইরুভিক অ্যাসিড এবং এনজাইমের নাম কি কার্বক্সিলেজ এনজাইম। ব্যাস, এটা ছিল আমাদের C4 সম্পর্কে কথাবার্তা। তো আমরা এখন দেখব এই C4 চক্রের আর কি কি নাম আছে। আমরা দেখলাম C4 চক্রের কি দুই বিজ্ঞানী নাম অনুসারে হ্যাশ ও স্লাগ চক্র, হ্যাশ ও স্লাগ চক্র। এরপরে দেখলাম যে প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে প্রথম স্থায়ী পদার্থের নাম কি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যেটাতে দুইটা কার্বক্সিলিক মূলক থাকে, এর জন্য এটার নাম হচ্ছে ডাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র, ডাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র, ডাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র। এরপরে আরেকটা জিনিস দেখো, আমরা দেখছিলাম যে এইখানে ছিল কি বান্ডল শীট কোষের এক অণু ম্যালিক অ্যাসিড থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়ে গেল না। তাহলে ম্যালিক অ্যাসিড থেকে যে এই যে ম্যালিক অ্যাসিড থেকে যে এখন কার্বন ডাই অক্সাইড বের হয়ে গেছে, এই কার্বন ডাই অক্সাইডটা কি করে, এটা আসলে C3 চক্রকে হেল্প করে, মানে ফটোসিনথেসিসে কি হেল্প করতেছে, ও ফটোসিনথেসিসকে কোঅপারেট করতেছে। এজন্য এই C4 চক্রের আরেকটা নাম কোঅপারেটিভ ফটোসিনথেসিস, কোঅপারেটিভ ফটোসিনথেসিস। কোঅপারেটিভ ফটোসিনথেসিস, এটা হচ্ছে C4 এর অন্যনাম। এখন আমরা দেখব C4 উদ্ভিদের বা C4 চক্রের কিছু এনজাইম আছে এবং কিছু উদ্ভিদ আছে, এগুলোর নাম দেখব। এখন আমরা দেখব C4 এর কিছু গতিপথ। এই গতিপথটা আছে, তিন ধরনের গতিপথ আছে,
তিন ধরনের গতিপথে তিন ধরনের এনজাইম আছে। প্রথম যে এনজাইমটা এর নাম হচ্ছে এনএডিপি মেলিক এনজাইম। এই এনজাইমের নাম কি দেখো, এনএডিপি মেলিক এনজাইম, এনএডিপি মেলিক এনজাইম। এরপরে আরেকটা এনজাইম আছে যার নাম এনএডি মেলিক এনজাইম, এনএডি মেলিক এনজাইম। এরপরে আরেকটার নাম আছে যার নাম হচ্ছে ফসফোইনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ, ফসফোইনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ, অনেক বড় নাম, ঠিক আছে এটা। তাহলে C4 গতিপথ তিনটাতে তিন ধরনের এনজাইম কি কি আছে? এনজাইম এনএডিপি মেলিক এনজাইম আছে, এনডি মেলিক এনজাইম আছে, আর হচ্ছে ফসফিনাল পাইরুভেট কার্বক্সিকাইনেজ। এগুলোর উদাহরণ মনে C4 গতিপথের যে এনজাইমগুলো আছে এগুলোর উদ্ভিদ কিভাবে মনে রাখবো? এনএডিপি মেলিক এনজাইম, দেখো এনএডিপি এর লেটার কয়টা আছে? চারটা। এর লেটার আছে চারটা। তোমরা মনে রাখবা দুইটা লেটার অথবা চারটা লেটারের যে উদ্ভিদগুলো আছে সেগুলো হবে এনএডিপি মেলিক এনজাইম। অবশ্যই এইগুলোর মধ্যে মনে রাখার হয়ে জাস্ট, যেমন ভ আর হচ্ছে ট, দুইটা লেটার। এরপর হচ্ছে এখানে দুইটা লেটার, এখানে চারটা লেটার, এখানেও চারটা লেটার। তাহলে দুইটা আর চারটা লেটারে যেগুলো পাবো সেগুলোকে আমরা বলবো এনএডিপি মেলিক এনজাইম। আর এনএডি তে কয়টা লেটার আছে? দেখো তো তিনটা লেটার। তাহলে এখানে আমরা তিনটা পার্ট পাবো, দেখো ম, ল আর প, তিনটা পার্ট, ক সু দন্তের ন, তিনটা পার্ট। এই চীনাটাতেও তিনটা পার্ট বানা যায়, এটা হচ্ছে চীনাটা মনে রাখবো হচ্ছে চায়না দিয়ে। তাহলে তিনটা হয়ে গেল। তাহলে তিনটা লেটার, এই তিনটা লেটারের গুলো হবে এনএডি মেলিক এনজাইম। আর ফসফোইনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ মনে রাখবা এর উদাহরণ হচ্ছে গিনি ঘাস। তাহলে কোন এনজাইম কোন উদ্ভিদ এটা একটু মনে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের C4 গতিপথ গেল। এরপরে হচ্ছে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সি কেলভিন চক্র এবং হচ্ছে হ্যাসো-স্লাক চক্রের মধ্যে কিছু ডিফারেন্স, পার্থক্য পড়বো। তাহলে কেলভিন চক্র এবং হ্যাসো-স্লাক চক্রের পার্থক্যগুলো কি কি আছে এটা একটু আমরা দেখি। নাম কি বললাম? কেলভিন চক্র, বা আমরা বলতে পারি না C3 চক্র, আর একটা বলবো আমরা C4 চক্র। এর ডিফারেন্স গুলো আমরা দেখবো। ওকে, আমরা এখন দেখবো C3 চক্র আর হচ্ছে C4 চক্রের ডিফারেন্সটা। তোমরা কতগুলো পয়েন্ট মনে রাখবা। সংঘটিত স্থান, কোথায় সংঘটিত হয়, ফটোরেসপিরেশন ঘটে কি ঘটে না, কার্বন ডাই অক্সাইড গ্রহীতাকে, কার্বন ডাই অক্সাইড ফিক্সিং এনজাইমকে, প্রথম স্থায়ী দ্রব্যকে, এরপর হচ্ছে তাপমাত্রা কত, কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব কত। দেখো মনে রাখবা সংঘটিত স্থান। তো এই যে C3 চক্র আমরা দেখছি যে C3 চক্র শুধুমাত্র একটা কোষে ঘটে এবং সেই কোষটার নাম হচ্ছে মেসোফিল কোষ। আর C4 চক্রটা দুইটা কোষেই ঘটে, সেটার নাম হচ্ছে মেসোফিল ও হচ্ছে বান্ডল শীত কোষ। মেসোফিল কোষ আর হচ্ছে বান্ডল শীত কোষ। আমরা কিছুক্ষণ আগে বললাম মেসোফিল কোষ আর কি বান্ডল শীত কোষ। এরপরে C3 চক্রে আমরা জানি ফটোরেসপিরেশন ঘটে, কিন্তু C4 চক্রে ফটোরেসপিরেশন ঘটে না। কার্বন ডাই অক্সাইড গ্রহণটা C3 এর ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করেছিল কে? রাইবোলোজ 1,5 বিসফসফেট। আর C4 চক্রে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে ফসফোইনাল পাইরুভিক অ্যাসিড, কার্বন ডাই অক্সাইড ফিক্সিং এনজাইম। এখানে কার্বন ডাই অক্সাইড C3 চক্রে আমরা জানি কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম যার নাম হচ্ছে রুবিস্কো এনজাইম। আর C4 চক্রে কার্বন ডাই অক্সাইডটা গ্রহণ করে কার্বক্সিলেজ এনজাইমের সাহায্যে। এনজাইম কি এখানে হবে? কার্বক্সিলেজ এনজাইম। আর প্রথম স্থায়ী পদার্থ আমরা জানি C3 চক্রের ক্ষেত্রে প্রথম স্থায়ী পদার্থ ছিল 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর C4 চক্রের ক্ষেত্রে ছিল প্রথম স্থায়ী পদার্থ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এরপরে C3 চক্রের তাপমাত্রা ছিল আমরা জানি 10 থেকে হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং C4 চক্রের তাপমাত্রা হচ্ছে 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। মনে রাখবা এখানে পার্থক্য কত? 10, 15 করে পার্থক্য। 10 থেকে 25 15 পার্থক্য, 30 থেকে 45 15 পার্থক্য। 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস C3 চক্রে, আর C4 চক্রে 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। আর কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব এখানে বেশি থেকে 50 থেকে 150 ppm থাকে এর ঘনত্ব, আর এখানে ঘনত্ব থেকে 0.10 থেকে 10 ppm এর ঘনত্ব থাকে।